500,000 পরে হবে, আগে আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার পরিকাঠামো করে তুলতে হবে। শুধু নীল সাদা রং করলে স্কুলের উন্নয়ন হয় না, ওখানে টিচার দিতে হবে। এখন উন্নত মানের টিচার দিতে হবে এবং উন্নত মানের পরিকাঠামো করতে হবে। এই আওয়াজটা তুলতে হবে। মায়েদের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে, সেই মা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যেতে হচ্ছে, কোথায় যাচ্ছে? আপনার বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হচ্ছে, ওখানেও ঠিক মতো পাচ্ছে না। হয় আপনার অর্থ থাকলে বেসরকারি হসপিটালগুলোতে ছুটে যাচ্ছেন, আর না হলে আপনাকে সেই গাড়ি ভাড়া করে অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি করে কলকাতার কোনো সরকারি হসপিটালে যেতে হচ্ছে। ফলে আপনার 2 থেকে 3 রকম ক্ষতি হচ্ছে। আপনি এক শহরের ভাষা আমরা বুঝতে পারি না, ওখানে গিয়ে বেড পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরতে হয়। 10,000, 15,000, 20,000 টাকা দালালরা নিয়ে নেয়, তারপরে আমরা বেড পাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে, সত্যি ভাবতে অবাক লাগে। আর অবশ্যই কিছু প্রশাসন বন্ধুর জন্য সমগ্র প্রশাসনের আজকে বদনাম হয়ে যাচ্ছে। তারপরে আমি প্রত্যেককে অনুরোধ করব, পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। যারা পুলিশ কোডের বাইরে গিয়ে কাজ করছে তাদের আমরা বিরোধিতা করি, কিন্তু ওই সমস্ত প্রশাসন বন্ধুদেরকে আমরা স্যালুট জানাই, তাদের পাশে থাকি, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রচেষ্টায় যারা আজকের ডেটে তাদের হকের ডিএ না পাওয়ার পরেও 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করে আমাদেরকে নিরাপত্তা প্রদান করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পুলিশ আমাদের পরিবারের একজন সদস্য। আপনার আমার বাড়ির সন্তানেরাই পুলিশে আছে, আপনার আমার বাড়ির মেয়েরাই পুলিশে ডিউটি করছে, তাদের কথা আমাদের ভাবা দরকার। আমাদের আওয়াজ তোলা দরকার যে কিভাবে প্রায় 1.5 লক্ষের বেশি শূন্য পদ আছে পুলিশের, স্বচ্ছভাবে সেটা নিয়োগ হোক। একে তো বেকারত্বের জ্বালায় আমাদের যুব সমাজ জ্বলছে, তার থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারে, কিছু পরিবার বাঁচতে পারে। ঠিক একইভাবে পুলিশগুলো যেভাবে পদের সংখ্যা কমে যাওয়ার ফলে, শূন্য পদ বেড়ে যাওয়ার ফলে যেভাবে 16 ঘন্টা 18 ঘন্টা এক একটা পুলিশ ডিউটি করছে, আমাদের খুব খারাপ লাগছে। তারাও আমাদের পরিবারের একজন সদস্য, তাই আওয়াজ তুলতে হবে, মাননীয়াকে স্মরণ করিয়ে দিতে হবে। 2011 সালের আগে মাননীয় অনেক বড় বড় অনেক ডায়লগ তিনি ডেলিভার করেছিলেন, অনেক ডায়লগ তিনি বলেছিলেন। তার মধ্যে একটা ডায়লগ ছিল যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তার নাকি রাজ্য চালাবার ক্ষমতা নাই, তার রাজ্য চালাবার তিনি অযোগ্য, এই ধরনের কথা বলেছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে বলি, যেখানে কেন্দ্রের প্রায় ডিএ 46%, সেখানে সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে মাত্র 6% ডিএ কেন? যদিও কদিন আগে 4% ঘোষণা করেছে। আওয়াজ আমাদেরকে তুলতে হবে। অবিলম্বে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থার সাথে সাথে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কিনি তার দামও নিয়ন্ত্রণ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। শুধুমাত্র রক্তদান শিবির করলাম, জাতীয় কৃষক দিবস উদযাপন করলাম, অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম, এটা সমাধান নয়, এটা বিরোধীদের কাজ নয়। হ্যাঁ, জাতীয় কিষাণ দিবস উদযাপন করব, বিরোধীদের কাজ। আমি মনে করি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা বিরোধীদের কাজ নয়, রক্তদান শিবির করা বিরোধীদের কাজ নয়, এটা শাসকের দায়িত্ব, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আপনি নাগরিক, আপনার অধিকার হচ্ছে শাসক আপনাকে স্বাস্থ্য পরিষেবা দেবে। কেন বেসরকারি সংস্থাগুলোকে, আমাদের মতো যারা অপোজিশনের পার্টি করছি, অনেক ক্লাব অনেক এনজিওকে কেন অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হচ্ছে? অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার দরকার তো সরকারের, সে ব্যর্থ হয়েছে। আপনার ভোট চেয়েছে, ভোট নেওয়ার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে, ভোট মিটে গিয়েছে, দায়িত্ব সে পালন করছে না, ফলে আমাদেরকে করতে হচ্ছে। যারা আজকে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু মায়েরা যারা আছেন, আওয়াজ তুলতে হবে আপনাদের সর্বপ্রথম। বাপেরা ভাইরা তো তুলবে, মা বোনেদেরকে আওয়াজ তুলতে হবে। 500,000 আপনাদের হাতে দিচ্ছে, দিয়ের পরিবর্তে আপনাদের কাছ থেকে কি কি কেড়ে নিচ্ছে একটু শুনবেন? মায়ের একটু আওয়াজ দেন, শুনবেন। যারা যে মায়েরা শুনতে চায় একটু হাত তুলুন তো। সব মায়েরাই শুনতে চাইছেন যে 500 দিয়ে এর পরিবর্তে কি কাটছে আপনাদের কাছ থেকে, কি কেড়ে নিচ্ছে। এটা একটা এটা কি আছে, কি স্কুল আছে? জুনিয়র হাই স্কুল। এখানে আপনাদেরই ছেলে মেয়েরা পড়াশোনা করে। আপনার আমার অর্থের অতটা স্বাবলম্বী নয়, আমরা বিত্তশালী নয় যে ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে পাঠাবো, মাস গেলে 10-15 হাজার টাকা করে খরচ করে পাঠাবো। এখানে মানে খুব কম পরিবারই আমরা আছি। আমাদের ছেলে মেয়েদেরকে মাস গেলে 10-15 হাজার খরচ করে পড়ানোর মতো সমর্থ আমাদের অনেকেরই নাই। তো এখানে আপনাদের ছেলে মেয়েরা বেশি পড়াশোনা করে।
আপনাকে 500,000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে, কিন্তু আপনার ছেলে এখানে এসে কতটা শিক্ষা পাচ্ছে এটা কি একবার আমরা ভেরিফাই করেছি? আপনার ছেলের বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে অর্জন হবে সেই জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে, আর আপনাকে বলছে ওইটা 500,000 দিচ্ছি। আপনার ছেলে এখানে এসে পড়াশোনা করছে, এখানে খোঁজ নিলে দেখা যাবে। আগামী সোমবারে আপনি খোঁজ নিয়ে দেখবেন এখানে কি পরিস্থিতি হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। সোমবারে মনে হচ্ছে 25শে ডিসেম্বর ছুটি থাকবে, যেদিনকে খোলা থাকবে সে জিজ্ঞাসা করবে যে ছাত্রছাত্রীর সংখ্যা কত আর টিচারের সংখ্যা কত। খোঁজ নিলে দেখা যাবে বাচ্চারা পড়াশোনা করছে প্রায় 1000-এর কাছাকাছি, 800-র কাছাকাছি, 4 থেকে 5টা টিচার দিয়ে রেখে দিয়েছে। ফলে কি হচ্ছে, আপনার ছেলে এখানে এসে পর্যাপ্ত যে শিক্ষা, উপযুক্ত শিক্ষা পাওয়ার দরকার সেই পরিকাঠামো না পাওয়ার ফলে সে আসছে, খেলাধুলা করছে, মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে, ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। মায়েদের বলবো আওয়াজ তুলুন, 500,000 পরে হবে, আগে আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার পরিকাঠামো করে তুলতে হবে। শুধু নীল সাদা রং করলে স্কুলের উন্নয়ন হয় না, ওখানে টিচার দিতে হবে, এখন উন্নত মানের টিচার দিতে হবে এবং উন্নত মানের পরিকাঠামো করতে হবে। এই আওয়াজটা তুলতে হবে। মায়েদের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে, সেই মা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যেতে হচ্ছে, কোথায় যাচ্ছে? আপনার বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হচ্ছে, ওখানেও ঠিক মতো পাচ্ছে না। হয় আপনার অর্থ থাকলে বেসরকারি হসপিটালগুলোতে ছুটে যাচ্ছেন, আর না হলে আপনাকে সেই গাড়ি ভাড়া করে অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি করে কলকাতার কোনো সরকারি হসপিটালে যেতে হচ্ছে। ফলে আপনার 2 থেকে 3 রকম ক্ষতি হচ্ছে। আপনি এক শহরের ভাষা আমরা বুঝতে পারি না, ওখানে গিয়ে বেড পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরতে হয়, 10,000, 15,000, 20,000 টাকা দালালরা নিয়ে নেয়, তারপরে আমরা বেড পাই। দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি ভাড়া করে ওখানে যেতে হচ্ছে, বা যদি আমি বেসরকারিতে যাই ট্রিটমেন্টের জন্য আমার 10,000, 15,000 খরচ হচ্ছে। মাকে বছরের শেষে ক টাকা পাবেন? 6,000, বছর শেষে 12,000, তাই তো নাকি? 6 না হলে 12। কিন্তু আপনার একবার যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে বা আপনার পরিবারের কারো যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন কি হচ্ছে? একবারই 15,000 টাকার বিল বেসরকারিতে হয়ে যাচ্ছে। একটা সন্তান প্রসবের সময় আসলে আপনার লোকাল ব্লক হসপিটালে গেলে কি আমার মা বোনেরা কি তাদের সন্তানকে প্রসবের জায়গা পাওয়া হয় এটা উপযুক্ত? রেফার করে দিচ্ছে। ওই সময়ের কথা ভাবুন, প্রচণ্ড সন্তান প্রসবের সময়, বেদনার সময়ে কোথায় গাড়ি করে কত দূরে যেতে হচ্ছে। তাই মায়েদেরকে বলবো আওয়াজ তুলুন, 500,000 পরে হবে, আগে আপনার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে, আওয়াজ তুলতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে, আগে লিগাল ইল্লিগাল যে মদের দোকানগুলো চলছে ওগুলোকে বন্ধ করতে হবে। মায়েদের বলবো আওয়াজ তুলুন, আপনার হাতে 500,000 দিচ্ছে আর আপনার ছেলেকে মাতাল বানানোর জন্য এই শাসক দুয়ারে মদ প্রকল্প চালু করার চেষ্টা করছে, 20 টাকায় আবার পাউচেরও ব্যবস্থা করছে। আওয়াজ তুলতে হবে, ও 500,000 পরে হবে। আপনার ছেলে, আপনার জামাই, আপনার স্বামী যাতে সুরক্ষিত থাকে, আতাল মাতালদের হাত থেকে বেঁচে থাকে, তার জন্য এই লিগাল ইল্লিগাল মদের দোকানগুলোকে বন্ধ করতে হবে। এ আওয়াজ আগে তুলতে হবে। আপনাকে 500 দিয়ে দিচ্ছে আর আপনার ছেলেকে মাতাল বানাবার জন্য বলছে দুয়ারে মদ প্রকল্প চলবে, 20 টাকার পাউচ দুয়ারে চলে আসবে। কাজ না এদিকে, আপনাকে 500,000 দিচ্ছে, আপনার ছেলেটাকে আপনি কষ্ট করে দিন আনে দিন খাই, তারপরেও ডে লেবার কৃষক, আপনি কিছু অর্থ উপার্জিত করে আপনার ছেলেটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন, SSC দিল, রিটেন দিল, ভাইভাতে পাস করলো, লিস্টেড হলো না। কী রে ভাই, কারণ কি? এবার তো চাকরি পাবে, কিন্তু আপনার হাতে তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ নাই, ওই জন্য চাকরি পেল না। আর এইদিকে আপনাকে 500 দিয়ে ভুলিয়ে দিচ্ছে, 1000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন। সে পুরো দিনের নাই, 450 টাকার ফর্ম ফিল আপ করে, 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই, ওই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওই দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, বাপ ভাই মা বোনেরা, আজকে আমরা একটা ঐতিহাসিক দিনের সম্মুখীন আছি। ঐতিহাসিক দিনে আমরা দাঁড়িয়ে আছি, জাতীয় কৃষক দিবস বা কিষাণ দিবস। কাদের জন্য এটা? কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের খাবারের টেবিলে যে খাবারগুলো পাচ্ছি, তাদের মাথার ঘাম ফায়ে ফেলে
যে পরিশ্রম করছে তার ফলে আমরা পাচ্ছি। এক কথায় কৃষকদের লড়াইকে সম্মান কর্নিশ জানানোর জন্য ভারতবর্ষের পঞ্চম প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবস স্মরণে 2001 সাল থেকে প্রতি বছরের ডিসেম্বরের 23 তারিখ জাতীয় কিষাণ দিবস উদযাপিত হয়। আজকে জাতীয় কিষাণ দিবস উদযাপন করছি। কৃষকদের কষ্টে দুর্দশার কথাও তো দুটো ঘরতে শোনা চাই। আপনারা এখানে আগে অনেক কৃষক ছিলেন, জমি আগরদের দাপটে, জমি মাফিয়াদের দাপটে আপনাদের অনেক জমি হাতছাড়া হয়েছে বা স্বল্প দামে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছে। এখন স্বল্প কৃষক আছেন। শুধু আপনাদের নয়, সারা রাজ্য এবং সারা দেশের কৃষকদের জন্যই আজকে ডেটটা উদযাপিত হয়। সর্বপ্রথম বলি, আমরা পার্লামেন্টে কাদেরকে পাঠাই ভোটের মাধ্যমে? কেন পাঠাই? এই জন্যই পাঠানো হয়, দেশের যে আইনগুলো আসবে সেটা নাগরিকের পরিপন্থী না হয়ে যায়, কর্পোরেটদের স্বার্থে নাগরিকদেরকে না শোষণ করে নেয়। এই কথাবার্তাগুলোর বিরোধিতা করা বা কোনো নতুন আইন নিয়ে আসার জন্য প্রাইভেট মেম্বার্স বিল সেখানে সাবমিশন করা এবং তার নির্বাচনী ক্ষেত্রে যে অভাব অভিযোগ চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো উত্থাপন করা। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে কৃষক বন্ধুদের লড়াইয়ের ফলে কৃষক বিল যেটা নিয়ে এসেছিল কেন্দ্র সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, অনেক বড় বড় ভাষণবাজি করে, অনেক বড় বড় কথা বলেন যারা, আপনার এলাকার এমপির একটা আপনি আসলে পরে আপনারা জিজ্ঞাসা করবেন, যারা কৃষক আছে জিজ্ঞাসা করবেন যে এমপি মহাশয়া, যখন কেন্দ্র সরকার লোকসভার মধ্যে থেকে কৃষক বিল পাস করেছিল, যেই দিনটে বিল কৃষকদের বিপক্ষে যাচ্ছিল, তখন আমরা যে কৃষক আমাদের জন্য কি ভূমিকা পালন করেছিলেন, লোকসভার মধ্যে কি বক্তব্য রেখেছিলেন, বা যখন ভোটাভুটি হচ্ছিল আপনি কোন দিকে ভোট দিয়েছিলেন? কৃষকদের পক্ষে ভোট দিয়েছিলেন না কৃষকদের বিরুদ্ধে যে বিল আসছিল তার পক্ষে ভোট দিয়েছিলেন? সে ডেটাটা একবার দিন, খোঁজ নিয়ে দেখুন। যদি ডেটা তোলা যায় দেখবেন খোঁজ নিয়ে উনি কৃষকদের পক্ষে ভোট দেয়নি, সেই কর্পোরেটদের পক্ষে ভোট দিয়ে কৃষকদের বিরুদ্ধে যে ভোট আসছিল সেইগুলোকে এক প্রকার মৌন সমর্থন করেছিল। এই হচ্ছে আমাদের এমপির অবস্থা। এমপিদেরকে কেন আমরা পাঠাই? যখন তালাকের বিল, সিএএ, কৃষক বিল, নতুন একটা পোস্ট কার্ড আইনের একটা কি বিল নিয়ে আসছে, যে বিভিন্ন যে বিলগুলো আসে সেখানে আলোচনার জায়গাতে তার মত রাখবে। মতটা কেমন রাখবে? জনগণের পক্ষে, সংবিধানের পক্ষে, রাষ্ট্রের পক্ষে মতটা রাখবে, ধর্মনিরপেক্ষ ভারতের পক্ষে মতটা রাখবে। আর এরা কখনো কি করে? ওগুলো বাদ দিয়ে কোথায় সেলফি তুলবে, কোথায় টিকটক ভিডিও করবে, এই কাজে তারা ব্যস্ত হয়ে আছে। তাই বলবো আপনাদেরকে, আগামী দিনে এমন জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে পাঠাবে, জনগণের বিপক্ষে যদি কোনো বিল আসে সে একা থাকলেও তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওখানে অপোজ করবে, ওখানে বিরোধিতা করবে, শাসককে চোখে চোখ রেখে কথা বলবে। এই ধরনের এমপি করে আগামী দিনে বারাসাত লোকসভা থেকে আমাদেরকে পাঠাতে হবে। বারাসাত লোকসভা তো প্রস্তুত আছেন তো নাকি? হ্যাঁ, সিএএ নিয়ে বিল পাস হচ্ছে, ওনারা ভোটদান থেকে বিরত থাকছেন। সিএএ নিয়ে বিল পাস হচ্ছে, তুই সিএ এর বিপক্ষে তো ভোটটা দেওয়া দরকার ছিল, উনি তখন কি করছে? ওনারা ভোট দিচ্ছেন না। মানে কাকে ভোট দিয়ে পাঠাচ্ছি? যাকে ভোট দিয়ে পাঠাচ্ছি মানে এক প্রকার তার হাতেই ছুরি তুলে দিচ্ছি, দাও এবার আমাকে দাও। তাই সময় এসেছে আমাদের মধ্যে থেকে যারা দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মতুয়া ভাইদের কথা বলবে, বাউরি সমাজের কথা বলবে, জল জমি জঙ্গল নিয়ে কথা বলবে, উচ্চবর্ণ নিম্নবর্ণ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কথা বলবে, এক কথাই নাগরিক অধিকার নিয়ে যারা কথা বলবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। তাদেরকে ভোটে নির্বাচিত করে আগামী দিনে আইনসভার মধ্যে পাঠাতে হবে। অন্যথায় কি হচ্ছে? হয়টা কি? আমি একটা ঘটনার জাস্ট একটা গল্প বলছি। আমি তো খড়িবাড়ি দিয়ে আসলাম, আমি ভাঙড় থেকে এসেছি খড়িবাড়ির ভিতর দিয়ে। আমি ধরলাম এখান থেকে কেউ ভাঙড় হয়ে হয়তো কলকাতা যাবে, বোঝানোর জন্য বললাম, বা যাওয়ার পথে তো অনেক ঘেরি পড়বে তো নাকি ভাই? এখন সকালে মৎস্য চাষিরা মাছ ধরতে নেমেছে ঘেরিতে।
বাজারে বিক্রি করতে হবে। আর এখন বিধায়ক বা এমপি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে এটা একটা কাল্পনিক একটা গল্প বলছি, এটা শুনুন মাথা ঠান্ডা করে। এমপি এমএলএ বা আইনসভার কোনো এক সদস্য রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে দেখে ভোর 4টের সময় কিছু লোক নেমেছে, জালটাল নিয়ে মাছ ধরছে, মাছ ধরে উঠছে, পায়ে হাতে কাদা লেগেছে, খুব সে দুঃখ পেয়েছে মনে মনে। মৎস্য চাষিরা এত পায়ে হাতে কাদা লাগছে, উনি কি করছেন এর মধ্যে আইনসভার মধ্যে বলছে আইন করা হোক, সব পুকুরে মার্বেল বিছিয়ে দিতে হবে। আপনি বলুন, যারা মৎস্য চাষি তাদের ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। কেন? ওনার তো এই সম্পর্কে জ্ঞান নাই, এই সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টাও করে না। ওনারা 25-75 কিভাবে পাবো, কিভাবে ধানগুলো যখন বিক্রি হচ্ছিল কালোবাজারি করে প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে আপনাদের এই বুলাকের কথা বলছি, যেই দাম পাওয়ার দরকার তার থেকে কম দামে কিনে কিভাবে 2 পয়সা ইনকাম করব, কৃষকদেরকে কিভাবে মারবো, সেই চক্রান্ত ওরা করা, সেই নিয়ে সবসময় ভাবে। মানুষের কিভাবে উপকৃত হবে, মানুষ কিভাবে লাভবান হবে, কৃষক কিভাবে লাভবান হবে, ছাত্র যুবক কিভাবে লাভবান হবে, সরকারি কর্মচারীদের কিভাবে ডিএটা বুঝিয়ে দেওয়া যাবে, সে কথা একবারের জন্য ভাবে না। মৎস্যজীবী কিভাবে উপকৃত হবে একবারের জন্য ভাবে না। যেটা বলছিলাম, তাহলে উনি গিয়ে কি বলবেন, সব মার্বেল বিছিয়ে দেওয়া হোক, এতে কি বলে পুকুরগুলোতে, বা যদি জমিন পড়ে ধান চাষ হচ্ছে, হয়তো ধান বপন করে উঠেছে, পায়ে হাতে কাদা, সব মাঠে মার্বেল লাগিয়ে দাও, ধান চাষ আর হবে তো ভাই, আর মাছ বাড়বে তো। তাহলে ওটার জন্য তো আলাদা পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার কথা তো ওরা বলবে না। আর আপনারা যদি ওই রকম ব্যক্তিকে পাঠান, যেটা শ্রেণী বন্ধুকে যদি কোনো পাঠান, যে ওই পরিবার থেকে উঠে এসেছে, যে কৃষক পরিবার থেকে উঠে এসেছে, যে মৎস্যজীবী পরিবার থেকে উঠে এসেছে, যে বঞ্চিত সমাজের পরিবার থেকে উঠে এসেছে, তাহলে সে গিয়ে কি করবে, আগে কি বলবে, যাতে করে এরা আরও বেশি ইনকাম করে তার মতো পলিসি নিয়ে আসা হোক। আমি ছোট্ট একটা উদাহরণের জন্য বলছি, আপনাদের এখানে মৎস্যজীবী তুলনামূলক এই আশপাশটায় বেশি আছে, আমি জানতাম, তারপর আমি জ্ঞান অর্জন করার পর আমি রেকটিফাই করে নিয়েছি। যারা জানি না, 10 কিলো যদি পুকুরে মাছ থাকে, আমরা কি মনে করি 15 কিলোর খাবার দেব, বেশি করে খেয়ে মাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এটা স্বাভাবিক আমরা ভাবি না? এটা হয়তো বেশি করে শুধু খাইয়ে দিয়ে যাও, কিন্তু বেশি করে খাওয়ালে ক্ষতি ছাড়া লাভ নাই। কে বলছে? এটা মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে 10 কিলো মাছ থাকলে পুকুরে 2 কিলো মাছের খাবার দাও। ভালো করে বুঝুন ঠান্ডা মাথায়। আজকে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে না কেন? আমরা চাই মৎস্যজীবীদেরকে শুরু করে কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দেওয়া হোক, এরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করবে। 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবারের দেওয়ার কথা বলছে বিজ্ঞান। তাহলে আমার 13 কিলো মাছের খাবারের দামটা বেঁচে যেত, টাকাটা আমার ব্যাংক ব্যালেন্স থাকতো। কিন্তু আমাদেরকে না জানানোর ফলে আমরা 15 কিলো মাছের খাবার দিচ্ছি, ফলে কি হচ্ছে, মাছ তো বাড়ছে না, পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, পানি পয়জন হয়ে যাচ্ছে, অনেক সময় পানি খারাপের ক্ষেত্রে মাছও মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে? মৎস্যজীবীরা হচ্ছে। আমাদের বক্তব্য আজকে এই কৃষক দিবসে, আন্তর্জাতিক কৃষক দিবসে, একইভাবে কৃষক বন্ধুরা ফসল বাড়ানোর জন্য অনেক সময় অনেক ভুলভাল স্প্রে করে ফেলার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নাহলে ওই স্প্রের ফলে নিজের শরীরও আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রোগ পাচ্ছে। আমরা দাবি তুলি, বিগত দিনে বলেছি, আজকে জাতীয় কিষাণ দিবসে আওয়াজ তুলি, আপনাদেরও আওয়াজ তুলতে হবে যে বিজ্ঞানসম্মতভাবে কৃষকদের এবং মৎস্যজীবীদের ট্রেনিং দেওয়া হোক, যাতে চাষবাস করতে পারে। বন্ধুগণ, যারা মাছ চাষি আছেন, কৃষক আছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, একটু মনে রাখবেন, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক 60 বছরের নিম্নে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা পশ্চিমবাংলাতে একটা প্রকল্প আছে। এখানে তো অনেক কৃষক পরিবার আছে, এখন অনেকে কৃষিকাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু কতজনের পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে? কোথায় যাচ্ছে, কারা খাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। আপনার বাড়ির কেউ মারা গেছে, অমুক দাদা দিদি ঠিক ভোটের সময় যে নমিনেশন কেন্দ্রগুলোকে যে উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রেখেছিল, ভোট দিতে দিচ্ছিল না, গণনা কেন্দ্রে যারা ভোট লোড করেছে তারা দেখুন হয়তো তুলে খেয়ে নিচ্ছে। আমরা আসলে জানতে পেরে যাব, ওই জন্য আমাদেরকে আর ঢুকতে দিচ্ছে না ওখানে। হ্যাঁ, পলিসি আছে, প্রকল্প আছে,
60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে, কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, আমাদেরকে দেওয়া হয় না। আচ্ছা, এগুলো বলছি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি? অনেক বক্তারা তো অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে, যেগুলো আমার মনে হয় অনেকের এগুলো অজানা, সেগুলো জানা দরকার। তো শুধু ভোটের সময় আসলে আমি বলবো ভোট দিয়ে দেন, অনেক কিছু করে দেবে, এটা না। আইএসএফ বিকল্প রাজনীতির কথা বলে। আইএসএফ প্রথম আপনার অধিকারটা আপনাকে জানিয়ে দিতে চাইছে। কে চোর কে ডাকাত, আপনার অধিকারকে হনন করেছে আপনি বলবেন, আমি আইএসএফ বলার দরকার নেই। আপনি কৃষক, আপনার 60 বছরের ঊর্ধ্বে আপনার বয়স, আপনি কৃষিকাজের সাথে যুক্ত, সরকারের প্রকল্প আছে, আপনি ওল্ড ফার্মার্স ওল্ড এজ পেনশন পাবেন। কটা পান আপনারা? পান কজন? যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা ওল্ড এজ পেনশন পাবে, কৃষকরা পায় কোথায়? যারা কৃষক আছেন, যারা মৎস্যজীবী আছেন, আমি এই বিষয়ে আজকে বলার কারণ হচ্ছে জাতীয় কিষাণ দিবস আজকে আমরা উদযাপন করছি, এই বিষয়টা বলা বেশি জরুরি। আপনারা যারা জানেন মৎস্যজীবী, যারা কৃষক আছেন, মৎস্যজীবীরা ফ্রিতে মাছের যে হাঁড়ি পাওয়া যায়, জানেন তো? হাঁড়ি ফ্রিতে পাওয়া যায়, জাল ফ্রিতে পাওয়া যায়। অনেক সময় মাছ ধরে ওই যে কার্টুন যার মধ্যে বরফ টরফ দিয়ে নিয়ে যাওয়া হয়, ওই ধরনের ভালো যে কার্টুনের ওপরে এখন প্লাস্টিকের যেগুলো হয়ে গেছে, সেইগুলোও আপনি ব্লক অফিস থেকে ফ্রিতে পেতে পারেন। আপনি গরিব মৎস্যজীবী, সেগুলো পান কোথায় যায়? আপনি সেগুলোই মার্কেট থেকে কেনেন, এখান থেকে লুট হয়ে যায়। যারা কৃষক, অনেক গুরুত্বপূর্ণ কৃষিকাজের যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, অনেকে বিনামূল্যে পাওয়া যায়। আমি উদাহরণের জন্য বলছি, স্প্রে মেশিন তো আমরা যারা কৃষক সবার পরিবারে থাকে। স্প্রে মেশিনের দাম 4000 টাকা। ওটা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশান করলে, কোথায় অ্যাপ্লিকেশান করলে পাওয়া যাবে সেটা আমি পরে বলছি। অ্যাপ্লিকেশান করলে ওটাকে আপনি অনেক ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সাবসিডিতে পাওয়া যায়। এবার বুঝেন, আমি ফ্রিটা ছেড়ে দিলাম, সাবসিডির কথা বলছি। স্প্রে মেশিনের দাম 4000 টাকা, 40% যদি সাবসিডি হয় তাহলে 1600 টাকা আপনারা সাশ্রয় পাবেন। কিন্তু আপনাদেরকে এগুলো বলা হয় না, এগুলো খোঁজ নিয়ে দেখুন। ওই দাদা দিদি কিছু লোককে ফেক মিথ্যা কৃষক সাজিয়ে সেটাকে দিয়ে মালটা তোলে, দোকানে বিক্রি করে দেয়। ঘটনাচক্রে দেখবেন হয়তো ওই দোকান থেকেই আপনি আবার 4000 টাকা দিয়ে নিয়ে আসছেন। এগুলো কোথা থেকে পাবেন? এই চাষের সময় অনেকে বীজ পায়, সার পায়, আজকে সার নিয়ে কালোবাজারি হচ্ছে। এর হাত থেকে মুক্তি পেতে হবে। মুক্তি পেতে গেলে ওই জায়গায় যারা আছে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে। 326 ধারাতে উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোটদানের ক্ষমতা রাখেন। তো আপনি ভোট দিয়ে অমন এক ব্যক্তিটাকে ওখানে পাঠান, যে ব্যক্তি আইনসভার মধ্যে গিয়ে বলবে না মার্বেল বিছানোর কথা, আইনসভার মধ্যে গিয়ে বলবে যে হরিয়ানার কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে, কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করে, আপনার মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে, আর পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন 7,000-এর নিচে ইনকাম করে, এটা জবাব দিতে হবে। এমন পলিসি আনতে হবে, এমন প্রকল্প আনতে হবে পশ্চিমবাংলার কৃষক পরিবারগুলো মাস গেলে যাতে 15,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা করতে হবে। মার্বেল বিছানোর কথা বলবে না।